কথা বলে দাঁড়াইছেন, কি কারণে দাঁড়াইছেন? তার মাধ্যমে টাকা পাচার হয়েছে, তার সহযোগিতায় 80,000 কোটি টাকা সেই দাবিতে আমরা এখানে আসছি যাতে শাস্তি দেওয়া হয়। কেন শাস্তি দেওয়া হবে? তার সহযোগিতা সে দুর্যোগ সাজস করে আমাদের গ্রাহকদের টাকা, এটা তো তার নিজের টাকা না। তারা এই টাকাগুলো মানুষের টাকাগুলো এত কষ্টের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, আর সেটা উনি সহযোগিতা করছে এবং এই সহযোগিতা করার জন্য উনি টাকা এনে দেবে আর ওনাকে সেজন্য শাস্তি পেতে হবে। আমরা সেটা বলে আসছি। একটু বলেন তো আপনি। বলতে চাচ্ছিলাম যে শাহাবুদ্দিন থাকাকালীন সময়ে এসালম থেকে শুরু করে যত ব্যাংক যারা ছিল তারা ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কিন্তু তার সহযোগিতায় প্রত্যক্ষ সহযোগিতায় এই ব্যাংকের হয়েছে, অনেক টাকা আমাদের গ্রাহকদের টাকা নিয়েছে। এই টাকা তো আসলে সরকারের না কারো টাকা না, আমাদের কষ্টার্জিত টাকা, আমাদের রক্তক্ষরণের টাকা। আমরা মহিলা মানুষ, আজ 2 মাস থেকে আমরা রাস্তায় দাঁড়াই। কেন দাঁড়াই? সরকারের বোঝা উচিত যে আমাদের এখন পর্যন্ত ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে আমাদের যে দাবিগুলো ছিল এগুলো একটাও দেয় নাই, এবং যে গ্রাহকদের যে যাদের যে হকদার যারা ছিল, যারা এখানে ছিল কি বলে শেয়ার হোল্ডার ছিল, তাদের শেয়ার হোল্ডারও কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয় না এখন পর্যন্ত। তাহলে আমরা এখন এই মুহূর্তের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ দাবি সেটা হলো চুপ্পুকে গ্রেপ্তার করা। চুপ্পুর গ্রেপ্তার হলে আমাদের সবগুলোই আস্তে আস্তে করে বের হয়ে আসবে ইনশাল্লাহ, আমরা আশা করি, এবং সেটা আনতেই হবে ইনশাল্লাহ। এটাই আমাদের যোগ্যতা। এই জন্যই আমরা এই যে শেয়ার বাজার কারসাজি প্রেসিডেন্ট চুপ এটা গ্রেপ্তার হয়েছে। আমরা বিচার চাই, বিচারের মাধ্যমে আমাদের যে শেয়ার বাজার, আমাদের যে আমানত, আমার গ্রাহক, আমাদের সেটা অধিকার রাখতে হবে। নাইলে ভবিষ্যতে আরো আমাদের জনগণের নিরাপত্তা আশঙ্কাগ্রস্ত। আমরা টেনশনে আছি, আজকে তাহলে আমরা অংশগ্রহণ আমি বিচারের দাবিতে আমরা একসাথে তাদের কোনো দোষী মামলার আসামি করা যাবে না, তাকে গ্রেফতার করা যাবে না। ব্যাংকের তিনি ডাইরেক্টর হয়েছিলেন এবং পরবর্তী সময়ে চেয়ারম্যান হয়েছিলেন। এসালমের মালিকানাধী কোম্পানি সিভিলটাসের প্রতিনিধি হিসাবে, এসালমের সহযোগী হিসাবে তিনি ইসলামী ব্যাংকের পূর্বের ঘটনা। এই কারণে সংবিধানের ৭১ অনুচ্ছেদে তিনি দায় পেতে পারেন। ব্যাংকের চেয়ারম্যান হয়েছে। এছাড়া সরকারি সময়ে তৎকালীন ব্রিটিশ সরকারকে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা দিয়েছে, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। সেই কারণে সালের পূর্বে তার যত কিন্তু অপরাধ রয়েছে সেই অপরাধগুলো অবশ্যই ফৌজদারি মামলার আওতাভুক্ত হবে। সেই জন্য তার বিচার করা যাবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি জাতীয় সংসদে একজন সর্বদম্পতি রয়েছেন, যিনি সবসময় সংবিধানের কথা বলে, তিনি জাতিকে সংবিধান শিখিয়ে থাকেন, কিন্তু তিনি সংবিধানের অবব্যাখ্যা করে তিনি বলছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ নাই। আমরা তাদের অসত্য বক্তব্যের জন্য নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সংবিধান বিরোধী অসত্য বক্তব্য দেওয়ার জন্য সেই অসত্য বক্তব্য তিনি পরিহার করবেন, জাতীয় সংসদে বিবৃতি দিয়ে অসত্য বক্তব্য প্রত্যাহার করবেন, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমরা তদন্ত করব না।
আমাদের প্রশ্ন, জাতির প্রশ্ন, কেন শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্ত করা হবে না? তাহলে আপনাদের সাথে এস আলমের নিশ্চয়ই কোনো গোপন আদালত রয়েছে, নিশ্চয়ই আপনারা সেখান থেকে সর্বত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সেই কথা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। বাংলাদেশ ব্যাংককে আমরা আহ্বান জানাবো যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তার যা নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে আপনারা তদন্ত করবে। সম্মানিত গ্রাহক মন্ডলী, আপনারা দেখেছেন গতকালে প্রধানমন্ত্রী তথ্য এবং রাজনীতি বিষয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করা যাবে। সংবিধানের ৫৫ অনুচ্ছেদ তাকে তার মুক্তি দিচ্ছে না। সুতরাং দুইজন, একজন মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন উপদেষ্টা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে জাতির মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের যে সামনে শাহাবুদ্দিন চুপ্পুর আমরা বিচার চাই। উনি পদত্যাগের পর আমরা শুনতে পারতেছি যে উনি দেশ ত্যাগ করবেন, কিন্তু উনি ক্ষমতায় থাকাকালীন এই ব্যাংককে লুট করার জন্য এস আলমের মাধ্যমে উনি একজন সহযোগী ছিলেন এবং এস আলমকে সুবিধা দিয়ে এই ব্যাংককে দেউলিয়া বানিয়ে দিয়েছেন। এখন আমরা গ্রাহকের পক্ষ থেকে ওনার বিচার চাই। উনি তো এখন প্রেসিডেন্ট না, ওনার বিচার করা যাবে এবং ওনাকে আইনের আওতায় আইনি দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যেন ভবিষ্যতে কেউ এই বিচার থেকে আর এই ধরনের অন্য কাজে যেন জড়িত না হয় এইটাই। এবং ওনারা ব্যাংকের এস আলমের দোষর হিসাবে এবং ব্যাংক লুটেরাই হিসাবে ওনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এই জন্যই আমরা সরকারের কাছে এই দাবি জানাতে আমরা রাস্তায় এসেছি। কোন ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে। সম্মানিত গ্রাহক মন্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধু, অনন্ত বিলম্বে প্রবেশ করবে। এখন মিছিল হবে। মিছিলের সবাইকে অংশগ্রহণ করার উপযুক্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খালের দুই পার আপনাদের সকলকে ধন্যবাদ। তাহলে ঢাকা শহর পানি গাছে নামবে কেমন হওয়া উচিত যাতে তা অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য কার্যকর চলাচল থাকে, ওই যে বর্জ্যের কারণে। এবং এটা যদি তৎকালীন সময়ে পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকা সিটি কর্পোরেশনকে অথবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সমঝোতা করতেন, তাহলে তারা সেটা মেনটেন করবে। এবং প্রজেক্টও ধরা ছিল না যে Thank you very much. The senior specialist and head of design, জনাব মোহাম্মদ তানিম সারোয়ার সাহেব, ঢাকা সার্কুলার ওয়াটারওয়ে গুলোর পানির প্রবাহ এবং গভীর ডিসি সাহেব, ঢাকা ডিসি সাহেব সহ শান্ত মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে আমরা এমইউ সাইন করেছি। এখন তাদের কাজ ট্রেন কিন্তু ঠিকই আছে এবং দখল তাহলে আপনার 1700-1800 কোটি টাকার প্রজেক্ট হাতে নিতে কিন্তু আপনি রেজাল্ট আদায় করতে পারলেন না। এবং রেজাল্ট আদায় করার সময় অশেষ ধন্যবাদ আপনাকে। আমার প্রেজেন্টেশনের সেই পয়েন্টগুলো উঠে এসেছে। আপনাদের গ্রাউন্ড ওয়াটার টেবল এর উপর কি ধরনের প্রভাব রাখে এবং পরিবেশগত ক্ষতি এড়াতে আমাদের কি সতর্কতা নেওয়া উচিত? এখানে দেখেন আমাদের চারটা জায়গা যেটা এই চারটাকে সরকার রাখতে হলে আমার পানি সার্কুলার রাখতে হবে। আমার পানি সিটি কর্পোরেশন 2 নাম্বার হলো যে আমাদের যে প্রদূষণ করছি আমরা কিন্তু এই প্রদূষণের জন্য আমাদের আমাদের ছিল যে আমাদের যে আপনারা যে ঢাকা শহরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লস মেডিকেল অনেক কিছু আমাদের এটা আমরা কেনাল খনন কেমন হবে আমি একটু উদাহরণ বলি। আমরা বাংলাদেশ পর্যটন বোর্ডের জন্য আপনাদের এই ঢাকার আশেপাশে যে অ্যাক্টিভিটি করছি এই রিয়ালিটি সিস্টেম থাকবে এভাবে যে আপনার আমার এই 15টা আগে আমার কি হলো
এখানে একজন বলেছেন যে আমাদের এই আশা করি এই ছোট ক্যানাল বা ছোট নদীকে আগে তুলতে হবে। আর পাশাপাশি যেটা আমার হচ্ছে বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। এখন থেকে নদী রক্ষা কমিশন সেটা হচ্ছে আমাদের এনক্রোচমেন্ট যে অনেকগুলা কথা মানে রিগুলাসলি হচ্ছে বা খুব সিভিয়ার হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট এখন একটা বলছে যে একটা পলিসি বা একটা রেগুলেশন থাকা দরকার। এই তিনটা দিনের নাম আমরা তত ধরনের উদ্যোগ নেয়নি কিন্তু এইটা কিন্তু আমরা মানে শিখাতে পারি না। এবং এখানে আমার মনে হয় যে এই পিপিপি ইনভেস্টমেন্ট অবশ্যই আসবে, কারণ এখানে আমরা দেখতেছি যে 60% কস্ট রিডিউস হবে। আমার আমার কাছে মনে হয় যে বাইরে ইনভেস্ট হবে কিনা আলটিমেটলি অনেক আছে, এগুলোকে আমরা আশা করি এগুলো ইনক্লুড করে ওটাকে আপডেট করা সেটা একদম টপে আমাদের এসপি বলে দেখতে পারেন। হ্যাঁ, এনার খনন করার পরে ঠিক আছে। এবং আর সবচেয়ে হলো যারা এই এটা কি করে আমাদের অনেক দূরে গেছে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন এর প্রিন্সিপাল একটা নীতিমালা করছে, যেটা হচ্ছে যে পরিবার জলাবদ্ধ পুনর্ভরণ নীতিমালা। আমরা যখন এই কিন্তু হচ্ছে আমার কোশ্চেনে যেটা পেরিফেরি এলাকাতে ঢাকা সার্পাশে নদী প্রকল্প করছে বিআইডব্লিউটিএ, যেটা নর্থ এবং সাউথ ওয়ে করছে। হাতিঝিল সমন্বিত একটা গুড এক্সাম্পল হিসেবে সমুদ্র উন্নয়নের জন্য আমরা কাজ করছি। ঢাকা সার্পাশে যাতে লং টার্ম প্ল্যানিং করতে পারে এবং লং টার্ম ইম্প্যাক্ট আগামী 30 বছর বা 100 বছর আমাদের লং টার্মে দেখা যায় যে আবার সেখানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এবং এই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা মেসেজ দেওয়া হবে যে শর্ট আমরা তো যে জায়গায় একটা ওয়াস্ট ডাম্পিং করে আমরা নদীর পরিবেশ পৌরসভাতে তারপর যেটা আমরা দেখি যেটা হচ্ছে আমাদের প্রচুর পলিসি প্ল্যান কিছু লিমিটেশন আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ক্ষেত্রে বাসা বাড়ি টুরিস্ট লাইন আমাদের নিউ এবং জেনারেশন খাল যদি 30 ফিট 40 ফিট আমাদের ওয়াটার একটা যদি 10 ফিট ভিতরে চলে আসে ওয়াটারে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, যেটা আর ইন্ডাস্ট্রিয়াল যেটা যদি আমরা ইনক্রিজ করতে পারি এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওই ইন্ডাস্ট্রিয়াল আর্টিফিশিয়াল সমস্ত ইন্টেলিজেন্স এবং ড্রেইনগুলো মেশিন লার্নিং আচ্ছা ইউজ করে ফোরকাস্ট তারপরে সেলিং তার মানে যদি দেখি তাতে পানিও শেষ, খালও শেষ, পরিবেশের শেষ, মাছও শেষ, দেশও শেষ। ইন্টিগ্রেটেড ডিসিশন সাপোর্ট